নমস্কার বন্ধুরা, ডিসি ম্যাথ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি এই কোভিড আবহের মধ্যে আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। সবাই খুব সাবধানে থাকুন। এই লড়াই আমাদের সবার। এই লড়াই পেরিয়ে আমাদের দেশ আবার উন্নতির পথে এগোবে এই আশা রাখি। যাই হোক, আজকে এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গে যে সরকারি বাংলা মাধ্যমের যে স্কুল আছে তার ক্লাস 8-এর শতকরা বা পার্সেন্টেজ বলে কি চ্যাপ্টার আছে, তার যে কোষে দেখি 11 রয়েছে, তার কিছু অঙ্ক করার চেষ্টা করব। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে দিই যে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা প্রথমে চ্যাপ্টারের শুরুতে যে করে দেয়া উদাহরণের যে অঙ্ক রয়েছে সেগুলোকে আমরা ভালো করে বুঝে করার এবং দেখার চেষ্টা করব। যদি না পারি সেগুলো জিজ্ঞাসা করে নেব কাউকে, কারণ ওই অঙ্কগুলি বুঝতে পারলে খুব সহজেই আমরা যে নিজে করিগুলো করতে দেওয়া আছে বা কোষে দেখি অঙ্ক, এই যে আমরা যেগুলো এখন নিয়ে আলোচনা করব সেগুলো বোঝা এবং করতে পারাটা অনেকটা সহজ হয়ে যাবে। ওই অঙ্কগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ওই অঙ্কগুলোর মধ্যে অনেক সুন্দর এবং কঠিন অঙ্ক করে দেওয়া আছে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, এবং শেখার জন্য তো বটেই। পরীক্ষা হোক বা নাই হোক, শেখার জন্য অবশ্যই ইম্পর্ট্যান্ট। উদাহরণে করে দেওয়া অঙ্ককে অবশ্যই আমাদের গুরুত্ব দিতে হবে, এই কথাটা খেয়াল রাখতে হবে। বেশ, এবারে প্রথম অঙ্কে আমরা চলে যাই। 1 অঙ্কে দেওয়া আছে আমার কাছে 50 টাকা আছে। 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। আমি কত টাকার পেন কিনলাম হিসাব করি। আচ্ছা, এখানে আমার পার্সেন্টেজের ক্ষেত্রে একটা কথা বলি। পার্সেন্টেজের ক্ষেত্রে সবসময় 100-র সঙ্গে সম্পর্কিত হবে। পার্সেন্টেজের ক্ষেত্রে যেমন এই অঙ্কে আমার পার্সেন্ট বলা আছে, অর্থাৎ 12% টাকা আমি খরচ করছি পেনের জন্য। আমার পকেটে যদি 100 টাকা থাকে তবে তার থেকে আমি 12 টাকা পেনের জন্য খরচা করব। এখানে এই কথা বলা হয়েছে 12%, এই কথাটার মাধ্যমে আর কি। তাহলে এখানে আমার একটা তথ্য দিয়ে দেওয়া হয়েছে যে 100 টাকা আমার পকেটে যদি থাকে বা 100 টাকা যদি আমার বাজেট হয় তবে তার থেকে আমি 12 টাকা খরচ করব। আমার কাছ থেকে কি জানতে চাওয়া হচ্ছে না, তাহলে যদি তোমার পকেটে 50 টাকা থাকে তাহলে তুমি কত খরচ করবে। এটা একটা অনেকটা ঐকিক নিয়মের মতো অঙ্ক, যেখানে হয় প্রথম লাইন অথবা শেষ লাইনে 100-র সঙ্গে সম্পর্ক থাকবে। যেমন এখানে আমার 12% কথাটা বলে দেওয়া হয়েছে খরচ, তাই অঙ্কটা করতে গিয়ে প্রথম লাইনেই 100 এই কথাটা আসবে। যাই হোক, অঙ্কটা করার চেষ্টা করি না। কোষে দেখি 11 1 অঙ্ক, যে 50 টাকার 12% পেন কিনতে খরচ হলো। এই 12% কথাটা খরচ হয়েছে, এর অর্থটা কি না, আমার কাছে যদি 100 টাকা থাকে তাহলে পেন কিনলাম আমি 12 টাকার। আমার কাছ থেকে কি জানতে চাইছে, তাহলে 50 টাকা যদি পকেটে থাকে তাহলে আমি পেন কিনতে ক টাকা খরচা করব। বেশ, তাহলে এটিকে সম্পূর্ণ ঐকিক নিয়মের সাহায্যে করছি প্রথমে, পরে একটি শর্টকাট মেথডের সাহায্যে অঙ্কটিকে করার চেষ্টা করব এবং ধীরে ধীরে বোঝার দিকে অঙ্কগুলিকে ক্রমশ এগিয়ে যাব। আচ্ছা, এখানে আমার কাছে 100 টাকা থাকলে পেন কিনলাম 12 টাকা। আচ্ছা, তাহলে 1 টাকা থাকলে পেন অবশ্যই কম কিনতে পারবো, কারণ এটা হচ্ছে সরল সম্পর্ক, তাই 100 দিয়ে ভাগ হলো। আর 50 টাকা থাকলে অবশ্যই বেশি টাকার পেন কিনতে পারবো, তাহলে তাকে 50 দিয়ে গুণ করলাম, করে সেখানে কাটাকুটি করে পেয়ে গেলাম আমরা 6 টাকা। তাহলে উত্তরটা কি পেলাম, যে অতএব আমি পেন কিনলাম 6 টাকার, যদি আমার কাছে 50 টাকা থাকে তবে। আচ্ছা, অঙ্কটাকে এখানে শর্টকাটে কীভাবে করা হচ্ছে না, আমাকে 50 টাকার 12% বের করতে হবে। 50 টাকার 12%, আচ্ছা 12% মানে হচ্ছে কি না 12/100 এত অংশ আর কি। 50-এর 12 এত অংশ, 12/100 অংশ। 50 টাকার 12% মানে হচ্ছে 50 টাকার 12 / 100
অংশ, এই কথাটা খেয়াল রাখতে হবে। আর 50 টাকার এখানে এর অর্থাৎ গুণ হবে, সেই জন্য 50 ইন্টু 12/100 টাকা। আবার বলছি 12%, এর অর্থ কি না 50 টাকার 12%, এই কথার অর্থ হচ্ছে 50 টাকার 12/100 অংশ, 12 ডিভাইডেড বাই 100 অংশ। তাহলে 50 টাকার 12 ডিভাইডেড বাই 100 অংশ কত? 50 টাকা এর 12 ডিভাইডেড বাই 100 অংশ। এর অর্থ হচ্ছে এর যেহেতু তাহলে গুণ হবে, এর কথাটা আসছে, তাহলে 50 ইন্টু 12/100 অত টাকা, সেটাকে গুণ করে পেয়ে গেলাম 6 টাকা। আচ্ছা, এইভাবেই কিন্তু শর্টে আমরা অঙ্কগুলো করব। প্রথমে অঙ্কটা শুধুমাত্র দেখানোর জন্য আমরা ঐকিক নিয়মে করেছি, বা এটাকে বলা হয় ত্রৈরাশিকের অঙ্ক, এইভাবে করেছি এটা বোঝানোর জন্য যে এই অঙ্কে হয় প্রথম লাইনে 100-100 সঙ্গে সম্পর্ক থাকে, অথবা শেষ লাইনে 100 সঙ্গে সম্পর্কিত একটা কিছু বের করতে হয়। এইটা বোঝানোর জন্যই অঙ্কটা প্রথমে ঐকিক নিয়মে করেছি, তারপরে এটিকে শর্টকাটে করার চেষ্টা করেছি। এইভাবেই আমরা অঙ্কটি এবারে করব। বেশ, চলে যাই দ্বিতীয় অঙ্কে। আচ্ছা, দ্বিতীয় অঙ্কে বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়। যদি মেশিনটির দাম বিদেশে 3 লক্ষ টাকা হয়, তবে কর দেওয়ার পর এখানে দাম কত হবে হিসাব করে লিখি। বেশ, আচ্ছা, বিদেশে দাম 100 টাকা হলে কর দিতে হয় 120 টাকা, অঙ্কে দেয়া আছে। তাহলে বিদেশে দাম 1 টাকা হলে কর কত দিতে হবে না, এটা হচ্ছে সরল সম্পর্ক। তাহলে কি হবে, 120-কে 100 দিয়ে ভাগ করতে হবে। টাকা কমে 100 টাকা থেকে 1 টাকা হচ্ছে, তাহলে ভাগ হবে 120-কে 100 দিয়ে ভাগ করতে হবে। আর যদি দাম বিদেশে হয় 3 লক্ষ টাকা, তাহলে কি হবে, কর হবে তাকে 3 লক্ষ দিয়ে গুণ করতে হবে, করে আমরা পেলাম 36 লক্ষ টাকা। তাহলে বিদেশে দাম হচ্ছে 3 লক্ষ টাকা, আবার তার উপরে 36 লক্ষ টাকা ট্যাক্স, দুটো মিলিয়ে তবে কি হবে, আমাদের দেশে দাম ধার্য হবে। তাহলে দুটোকে যোগ করলাম, কত পেলাম, 66 লক্ষ টাকা। বেশ বেশ। আচ্ছা, এবারে আরেকটি পদ্ধতিতে কিভাবে করব না, 30,000 টাকা, এই 3 লক্ষ টাকার 120%। আচ্ছা, 120% মানে 3 লক্ষকে কি করতে হবে, 120 ডিভাইডেড বাই 100 এত দিয়ে গুণ করতে হবে, করে কত পেলাম শেষ পর্যন্ত, 3,60,000 টাকা। বেশ, তাহলে ওটা হলো ট্যাক্সের পরিমাণ 30,000 টাকার 120%, 3,60,000 টাকা। তাহলে এখানে দাম কি হবে না, বিদেশের যে কেনা অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে 3 লক্ষ টাকা প্লাস 120% ট্যাক্স, যার পরিমাণটা হচ্ছে 3,60,000 টাকা, দুটো মিলিয়ে 66,000 টাকা। বেশ, আচ্ছা, পরের অঙ্কে এবারে আমরা চলে যাই। পরের অঙ্কে কি বলেছে না, পরের অঙ্কে আমাদের বলছে হিসাব করে মান লিখি বলে এখানে মোট 4টে অঙ্ক আমাদের করতে দিয়েছে। আচ্ছা, সেই অঙ্কগুলো আমরা করার চেষ্টা করি। আচ্ছা, প্রথমটায় কি দিয়েছে না, 80 টাকার 3/1 অঙ্ক, 80 টাকার 15%। 15% মানে কি, 15/100, এইটা দিয়ে 80-কে গুণ করতে হবে। তাহলে 15/100 দিয়ে গুণ করলে কাটাকুটি করে আমরা পেয়ে গেলাম 12 টাকা। রোমান 2-এর অঙ্কটিতে কি বলেছে, 215 টাকার 12%। তাহলে 12% মানে হচ্ছে 12/100, এত দিয়ে গুণ করতে হবে, 12/100 অংশ, অর্থাৎ 12/100 দিয়ে গুণ করতে হবে কাকে, 215 টাকাকে। গুণ করলাম, করে কাটাকুটি করলাম, করে পেলাম 25 টাকা 8 পয়সা, এই অর্থাৎ 25.8 টাকা। বেশ, পরের অঙ্কে চলে যাই। 37.8 মিটারের 110%। আচ্ছা, 110% মানে কি না, 110 ডিভাইডেড বাই 100 এত দিয়ে গুণ করতে হবে কাকে, 37.8 মিটারকে। গুণ করলাম, করে এখানে কাটাকুটি বা যেসব যা কিছু করার প্রয়োজন সেগুলো করেছি, পাশে গুণটা রাফে যে গুণ সেটা করেছি, করে শেষ পর্যন্ত পেয়েছি 41.58 মিটার। বেশ, 480 গ্রামের 200%। 480 গ্রামের 200%, 200% মানে কি, 200 ডিভাইডেড বাই 100 এটা দিয়ে গুণ করতে হবে, করলাম, করে শেষ পর্যন্ত কি পেলাম, 960 গ্রাম। বেশ, এবারে পরের অঙ্কে আমরা চলে যাই।
পরের অঙ্কে কি বলছে না, এখানে দেখছি কয়েকটি অঙ্ক শুধু করতে দিয়েছে পরপর। না কি না 2.25 টাকা 5 টাকার শতকরা কত সেটা লিখি। বেশ, চেষ্টা করি। আচ্ছা, 2.25 টাকা 5 টাকার কত পার্সেন্ট সেটা হিসাব করতে বলছে, শতকরা কত পাবো পার্সেন্ট। আচ্ছা, প্রথমে একটা কথা বলি যে 2.25 টাকা 5 টাকার কত অংশ সেটা আগে বের করেছি। সেটা কত? 2.25 টাকা হচ্ছে 5 টাকা, লবে থাকবে 2.25 আর হরে থাকবে 5, কত অংশ। এবার এখানে আমার তো শতকরা বের করতে বলেছে, তাহলে কি করব, তাকে 100 দিয়ে গুণ করব, করলে কি পেয়ে যাব, পার্সেন্টেজ পেয়ে যাব। আবার বলছি, প্রথমে আমরা সাধারণ যে নিয়মে কি করলাম, 2.25 টাকা 5 টাকার কত অংশ সেটা বের করলাম, 2.25 ডিভাইডেড বাই 5। এটা এই অঙ্ক আমরা আগেই করেছি ভগ্নাংশের চ্যাপ্টারে। এবারে তাকে 100 দিয়ে গুণ করলেই আমার কি বেরিয়ে যাবে, শতকরা। শতকরা বের করতে গেলে কি করতে হবে, অংশ যেটা তাকে 100 দিয়ে গুণ করতে হবে। করে শেষ পর্যন্ত কাটাকুটি করে কত পেলাম, 45%। বেশ, পরের অঙ্কে চলে যাই। 85 গ্রাম 17 কিলোগ্রামের কত পার্সেন্টেজ সেটা বের করব। তাহলে প্রথমে কত অংশ সেটা বের করি। না, 85 গ্রাম হচ্ছে লবে থাকবে আর হরে থাকবে 17 কিলোগ্রাম। এবারে লবে আর হরে তো আমাকে কি করতে হবে, একক একই রাখতে হবে। তাহলে 17কে কিলোগ্রামে রাখা যাবে না, 17কে আমি গ্রামে নিয়ে চলে এলাম। 17 কিলোগ্রাম সমান 17,000 কিলো, এই 17,000 গ্রাম। কেন না 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, এটা আমরা জানি। বেশ, তাহলে লবেও চলে এলো 85 গ্রাম আর হরেও চলে এলো 17,000 গ্রাম। এখানে কাটাকুটি করলাম, তাকে এবার 100 দিয়ে গুণ করলে আমরা পার্সেন্টেজ পেয়ে গেলাম। সেখানে এবার কাটাকুটি করছি, করে কি পেলাম, 0.5%। বেশ, আচ্ছা, পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্কে বলেছে 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের কত পার্সেন্ট সেটা বের করতে হবে। তাহলে দেখি 2 কিগ্রা 250 গ্রাম মানে হচ্ছে 2250 গ্রাম টোটাল, আর 0.72 কুইন্টাল এটা মানে হচ্ছে 0.72, 1 কুইন্টাল মানে হচ্ছে 1000 কেজি। তাহলে 0.72 কুইন্টাল মানে তাকে প্রথমে 1000 দিয়ে গুণ করা হয়েছে, করে কেজিতে আনা হয়েছে। এই প্রথম 1000 দিয়ে গুণ করে তাকে হচ্ছে আচ্ছা, এখানে প্রথমে যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে প্রথমে 100 দিয়ে গুণ করা উচিত ছিল। যাই হোক, 1 কুইন্টাল মানে হচ্ছে 100 গ্রাম, 100 কেজি, 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি। তাহলে প্রথমে 0.72 তাকে কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, করলে সেটা কিসে আসবে, কেজিতে আসবে। তারপরে তাকে 1000 দিয়ে গুণ করলে সেটা গ্রামে আসবে। তারপরে আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে উপরে হচ্ছে 2 কিগ্রা 250 গ্রাম, তাকে আমরা 2000, তার থেকে আমরা পেলাম 2250 গ্রাম পেয়ে গেলাম। আর হরে কি পেয়ে গেলাম, 0.72 ইন্টু 100 ইন্টু 1000। তবে আমরা কি পেলাম, হরেও পেয়ে গেলাম গ্রাম, মানে হরেও যেটা পেলাম সেটা হচ্ছে গ্রাম এককে। এবারে তাকে কি করবো, 100 দিয়ে গুণ করবো, করলে এবং কাটাকুটি করলে সেখানে আমরা পেয়ে যাব যে আমার কত পার্সেন্ট হচ্ছে, অর্থাৎ 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের কত পার্সেন্ট হচ্ছে সেটা আমরা পেয়ে গেলাম। বেশ, এই অঙ্কটি করার ক্ষেত্রে একটু সমস্যা হয়ে গিয়েছিল। এখানে প্রথমে 100 দিয়ে গুণ করে তারপরে 1000 দিয়ে গুণ করলে তবে ভালো হয়। যদিও তাতে কিছু যায় আসে না, তবুও পরপর স্টেপ বাই স্টেপ করাটাই ভালো। এনিওয়ে, পরের অঙ্কে চলে আসি। হাইড্রোজেন ও অক্সিজেন, আচ্ছা না, পরের অঙ্ক বলতে এখানে আমাকে দেখা যাক, 5-এর অঙ্কটি আগে করে নিই, তারপরে 6-এর অঙ্কে যাব। আচ্ছা, 5-এর অঙ্কের নিচে ছকটা পূরণ করতে বলেছে। আচ্ছা, এই ছক কিন্তু আলাদা করে আমরা বোঝানোর চেষ্টা করব না, শুধুমাত্র এখানে করা আছে সেই ছকটি দেখিয়ে দিচ্ছি, এবং প্রয়োজন হলে এই ছক মানে ভিডিওকে পজ করে এই ছক আর কি বুঝে বুঝে করে নেওয়া যেতে পারে। এখানে এই ছকটিকে শুধুমাত্র ভিডিও আকারে দেখিয়ে দিচ্ছি পরপর, প্রয়োজন হলে ছকটি পজ করে দেখে নেবেন, এবং যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় বা যদি আমার এর মাঝখানে করায় কোনো ভুল থাকে সেটা কিন্তু অবশ্যই বলবেন কমেন্ট সেকশানে। এখানে এই ছকটি নিয়ে আলাদা করে আর আলোচনা করছি না, প্রয়োজন হলে
ভিডিও পজ করে দেখে নিতে পারেন। আমরা এবার চলে যাচ্ছি 6 অঙ্কে। আচ্ছা, 6 অঙ্কটিতে কি বলা আছে আগে একটু দেখে নিই। 6 অঙ্কটিতে বলা আছে যে জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে আছে। জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত আছে সেটা লিখি। বেশ, আচ্ছা, হাইড্রোজেন এবং অক্সিজেন হচ্ছে 2:1 অনুপাতে আছে। আমি এদের মধ্যে যে সাধারণ অনুপাত সেটাকে আমি x ধরে নিচ্ছি। তাহলে হাইড্রোজেন পাবো 2x একক এবং অক্সিজেন পাবো x একক। এদের দুজনের মিলিত ওজনই হবে কি জলের ওজন। তাহলে এদের দুজনের ওজন যোগ করলাম, 2x প্লাস x একক সমান 3x একক। এটা হচ্ছে জলের যে ওজন বা আয়তন যাই হোক সেটা, জলের ওজন যেটা। এবারে জলের মধ্যে তাহলে হাইড্রোজেন আছে, জলের মধ্যে হাইড্রোজেনের তাহলে পরিমাণ কত না, লবে থাকবে 2x হাইড্রোজেনের পরিমাণ, নিচে থাকবে সমগ্র জলের পরিমাণ অর্থাৎ 3x। তাকে এবারে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ পেয়ে যাবো। সেটা কত পাবো না, কাটাকুটি করে আমরা পেলাম 66.23%। বেশ, আচ্ছা, এবারে তাহলে জলের মধ্যে অক্সিজেন আমরা কত পেয়েছিলাম, x একক পেয়েছিলাম, আর টোটাল জল হচ্ছে 3x। তাহলে জলের মধ্যে অক্সিজেনের অংশ হচ্ছে x/3x, তাকে 100 দিয়ে গুণ করলাম, সেটা করলে পেয়ে গেলাম পার্সেন্টেজ, সেটা হচ্ছে 33.13%। বেশ, আচ্ছা, পরের অঙ্কে এবারে আমরা চলে যাই। আচ্ছা, পরের অঙ্কে হচ্ছে হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল। ওই কাঁচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে হিসাব করে লিখি। বেশ, চলে যাই আমরা অঙ্কটিতে। আচ্ছা, এখন কতগুলো তৈরি হয়, এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল, আগে তৈরি হতো 1500টি বোতল। তাহলে এখন দৈনিক বেশি তৈরি হচ্ছে কত না, দুটোকে বিয়োগ করে দিলাম, করলে পেলাম 195টি বেশি বোতল তৈরি হচ্ছে দৈনিক। তাহলে উৎপাদন বৃদ্ধি পেল কত না, লবে থাকবে বৃদ্ধি অর্থাৎ 195টি, এবং হরে কি থাকবে না, আগে যেটা দৈনিক তৈরি হতো অর্থাৎ 1500টি সেটি, কারণ তার উপরেই তো আমরা বৃদ্ধি নির্ণয় করব, আগে যেটা ছিল তার উপরেই তো আমরা বৃদ্ধি নির্ণয় করব। তাকে এবার 100 দিয়ে গুণ করলে আমরা বৃদ্ধিটা পার্সেন্টেজে নির্ণয় করতে পারবো। সেটা কাটাকুটি করে আমরা পেলাম 13%। বেশ, পরের অঙ্কে আমরা চলে আসি। আচ্ছা, পরের অঙ্কে আমরা চলে আসছি 8 অঙ্কটি। সাধারণ বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে 75.6%, 23.04% এবং 1.36%। 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে হিসাব করে লিখি। বেশ, আচ্ছা, নাইট্রোজেন আছে, তাহলে 25 লিটার টোটাল হচ্ছে বায়ু, তার মধ্যে 75.6% হচ্ছে নাইট্রোজেন। তাহলে কত অংশ নাইট্রোজেন না, 75.6 ডিভাইডেড বাই 100, অত অংশ নাইট্রোজেন। এবার 25কেই অত দিয়ে গুণ করলে, কাটাকুটি করে বা গুণটুন করে আমরা পেয়ে গেলাম 18.9 লিটার। আচ্ছা, অক্সিজেন আছে কত, 23.04%। তাহলে কি করব, 25কে 23.04 ডিভাইডেড বাই 100 দিয়ে গুণ করে দিলাম, অত লিটার। এখানে আমরা হিসেব করে পেয়ে গেলাম 5.76 লিটার। এবং কার্বন ডাইঅক্সাইড আছে কত, 1.36%। তাহলে 1.36 ডিভাইডেড বাই 100 দিয়ে গুণ করতে হবে 25কে, কত পেলাম 0.34 লিটার। বেশ, পরের অঙ্কে আমরা চলে আসি। আচ্ছা, তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনলো। মিলন দাদা বইয়ের উপর লেখা দামের উপর পর্যায়ক্রমে অর্থাৎ পরপর 10% ও 5% ছাড় দিলেন। বইটির উপর লেখা দাম 200 টাকা হলে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল হিসাব করে লিখি। তাহলে 200 টাকার উপর ক্রমান্বয়ে দুটো ছাড় পরপর, 10% এবং 5%, এইটা খেয়াল রাখতে হবে। আচ্ছা,
দেখা যাক অঙ্কটা। 200 টাকার উপর 10% ছাড় মানে কত? 200 ইন্টু 10% মানে কত? 10/100, কত দিয়ে গুণ করতে হবে? 20 টাকা ছাড়। তাহলে প্রথম ছাড়ের পর বইয়ের দাম কত হলো? প্রথম ছাড়ের পর বইয়ের দাম হলো, না 200 টাকা থেকে 20 টাকা বাদ দেবো, দিলে হবে 180 টাকা। এবার এই 180 টাকার উপরে আবার 5% ছাড়, সেটা তাহলে কত হবে? না 180 ইন্টু 5/100, সেটাকে গুণ করলাম, করে আমরা গুণ করে কাটাকুটি করে পেয়ে গেলাম 9 টাকা ছাড়। তাহলে বইয়ের দাম কত? না এই যে 180 টাকা, তার থেকে আবার 9 টাকা বাদ দেবো, দিয়ে 171 টাকা হলো। অর্থাৎ তৃষাকে কত দিতে হবে? 171 টাকা দাম দিতে হবে। বেশ, আচ্ছা, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়ল ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। এখানে ত্রৈরাশিক পদ্ধতিতে অঙ্কটা কিন্তু করিনি, সোজাসুজি পার্সেন্টেজের যে আমরা পদ্ধতি, শর্টকাট পদ্ধতি, তাতেই করে নেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরেছি x একক, তাহলে ক্ষেত্রফল কত হবে? x ইন্টু এক্স সমান x স্কোয়ার বর্গ একক। কারণ কি না, বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ সবই তো হচ্ছে একই, সুতরাং x ইন্টু এক্স স্কোয়ার বর্গ একক। আচ্ছা, এবার বাহুর দৈর্ঘ্য 10% বেড়ে গেল, তাহলে কি হবে? 10% বেড়ে গেল মানে কত বাড়লো? না 10% বেড়ে যাওয়া মানে কি? 10/100, এত অংশ বেড়ে গেল, অর্থাৎ x ইন্টু 10/100, এত অংশ বেড়ে গেল। তাহলে বেড়ে গিয়ে হলো কত? না x প্লাস x ইন্টু 10/100। আগে যেটা ছিল x, তার সঙ্গে বর্তমানে বৃদ্ধি যতটা পেলো সেটা যোগ করলে আমরা পেয়ে গেলাম কত? 11x/10, এত একক। আচ্ছা, তাহলে নতুন যে বাহুর দৈর্ঘ্য বেড়ে যাবার পরে 10% বেড়ে যে বাহুর দৈর্ঘ্য হলো সেটা কত? 11x/10, এত একক। আচ্ছা, বৃদ্ধিপ্রাপ্ত বর্গক্ষেত্রে তাহলে ক্ষেত্রফল কত হবে? না 11x/10 হোল স্কোয়ার, যেমন নিয়ম অনুযায়ী বাহুর হোল স্কোয়ার। আচ্ছা, এখানে গুণ, এই স্কোয়ার করে গুণ টুন করে আমরা পেয়ে গেলাম 121x স্কোয়ার ডিভাইডেড বাই 100। আচ্ছা, এত বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বাড়লো কত? না এখন হয়েছে বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল 121 ডিভাইডেড বাই 100 ইন্টু এক্স স্কোয়ার, আর আগে ছিল কত? এক্স স্কোয়ার। তাদেরকে বিয়োগ করলেই কি হবে? আমরা বৃদ্ধি কতটা হয়েছে সেটা পেয়ে যাব। সেটা কত পেলাম শেষ পর্যন্ত? 21/100 ইন্টু এক্স স্কোয়ার বর্গ একক, সেটা পেলাম। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কত? না ক্ষেত্রফলের পরিবর্তন কত হয়েছে? না বৃদ্ধি কতটা? 21/x স্কোয়ার ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে বৃদ্ধি। তাকে কত দিয়ে ভাগ করব? না আগে আমাদের যে ক্ষেত্রফল ছিল সেটাকে দিয়ে ভাগ করবো, অর্থাৎ এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলাম। এবার তাকে 100 দিয়ে গুণ করলে আমরা কি পেয়ে যাবো? পার্সেন্টেজ। এখানে এক্স স্কোয়ার কাটাকুটি হয়ে গেল, এবং সব কিছু কাটাকুটি করে আলটিমেটলি আমরা যেটা দেখলাম যে 21% বৃদ্ধি পেয়েছে ক্ষেত্রফল। অর্থাৎ বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 10% বাড়ে, তাহলে ক্ষেত্রফল তার তাহলে তার ক্ষেত্রফল কত হয়? কত বাড়ে? না 21% বাড়ে। বেশ, পরের অঙ্কে এবার চলে যাই। সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন। বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল হিসেব করে লিখি। বেশ, আচ্ছা, ধরে নিয়েছি বিদ্যুৎ বিলের পরিমাণ ছিল x টাকা। আচ্ছা, তাহলে তিনি এবারে সময় মতো জমা দিয়েছেন, তাহলে তিনি কত পাবেন ছাড়? না x টাকার 15%, অর্থাৎ x ইন্টু 15/100, এত টাকা ছাড় পেলেন। প্রশ্ন অনুযায়ী আবার সেই ছাড় কত পেয়েছেন তিনি? 54 টাকা। তাহলে 15/100 ইন্টু x, সেটা 54 টাকার সঙ্গে সমান হবে। এখান থেকে আমরা খুব সহজেই x এর মানটা পেয়ে গেলাম। কত পেলাম? 360। তাহলে তার বিলের পরিমাণ কত ছিল? তার বিলের পরিমাণ ছিল 360 টাকা। বেশ, পরের অঙ্কে চলে যাই। 12 অঙ্ক। চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে সেটা হিসেব করে লিখি। খরচ অপরিবর্তিত রাখার জন্য মানে কেজিতে কম কিনতে হবে, সোজা কথা হচ্ছে এইটা। এই কথাটা এখানে বলতে চাইছে যে আমার খরচ আমাকে একই রাখতে হবে, তাহলে আমায় কিছু কম পরিমাণ চিনি কিনতে হবে, কেজিতে কিছু কম কিনতে হবে।
কিছু কম পরিমাণ আর কি ওজনে, সেইটা কত সেটা জানতে চাইছি। আচ্ছা, আমি ধরে নিয়েছি যে মূল্যবৃদ্ধির আগে X টাকা কেজি দরে Y কেজি চিনি কেনা হতো। বেশ, তাহলে প্রতি কেজির দাম X টাকা আর মোট Y কেজি কেনা হতো, তাহলে খরচ কত হতো না XY টাকা খরচ হতো। বেশ, আচ্ছা, এখানে এই X আর Y এইসব ধরা দেখে কিন্তু খুব একটা ঘাবড়ে গেলে হবে না। আবারও বলছি, অঙ্কটা খুবই সহজ অঙ্ক, XY এত কিছু ধরছি বলে খুব একটা ঘাবড়ালে হবে না। আর এই অঙ্ক অন্য পদ্ধতিতেও করা যায়, নিজে যদি অন্য কোনো পদ্ধতিতে করতে পারেন অবশ্যই করবেন, হয়তো এর চেয়েও সহজ সে পদ্ধতি হবে। আমি মোটামুটি এইভাবে করার চেষ্টা করেছি। তাহলে খরচ হয় কত, আগে কত হতো XY টাকা। বেশ, এখন চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাহলে 20% বেড়ে গেছে মানে চিনির কেজি দরে কত, কেজি প্রতি দাম হচ্ছে X টাকা, তার উপর 20% বেড়েছে, তাহলে 20/100 ইন্টু X, কত টাকা করে চিনির দাম কেজিতে বেড়েছে। তাহলে বাড়ার পরে হয়েছে কত না, তার সঙ্গে আবার X যোগ করলাম, ওই বৃদ্ধিপ্রাপ্ত দামের সঙ্গে এই বৃদ্ধির সঙ্গে X যোগ করলাম, করলে এখন চিনির যে বৃদ্ধিপ্রাপ্ত দাম সেটা বেরিয়ে গেল 6x/5 টাকা পার কেজি। বেশ, তাহলে খরচ অপরিবর্তিত আমাকে রাখতেই হচ্ছে। তাহলে নতুন দাম হয়েছে 6x/5 টাকা পার কেজি, কিন্তু আমার খরচটাকে অপরিবর্তিত রাখতে হবে কিসে, XY টাকাতেই অপরিবর্তিত রাখতে হবে। তাহলে আমি কি দেখব না, XY টাকাতে আমি নতুন দামে ক কেজি চিনি কিনতে পারবো। তাহলে মোট আমার টাকার পরিমাণ কত XY টাকা, তাকে কত দিয়ে ভাগ করব, বর্তমানে যে চিনির দাম 6x/5 এটা দিয়ে ভাগ করে দেব। বেশ, সেটাই করেছি। দেখা যাক, তাহলে খরচ অপরিবর্তিত রাখতে হলে এখন চিনি কিনতে হবে কত না, মোট খরচ হচ্ছে XY টাকা, লবে রইল, আর হরে কত রইল 6x/5, অর্থাৎ প্রতি কেজি চিনির বর্তমানে বৃদ্ধিপ্রাপ্ত যে দাম। এখানে করে আমরা অত কেজি আমরা চিনি আর কি কিনতে পারবো এখন, এবং সেটা অবশ্যই আগের চেয়ে কম হবে, কারণ চিনির দাম তো বেড়ে গেছে এবং খরচ একই রয়েছে সেই জন্য। আচ্ছা, এখানে আমরা কি করলাম, হরে লবে সব কিছু জিনিসকে সঠিকভাবে রেখে কাটাকুটি করে শেষ পর্যন্ত আমরা পেলাম 5/6 ইন্টু Y কেজি। এত পরিমাণ কেজি চিনি আমরা বর্তমানে কিনবো যাতে খরচ অপরিবর্তিত থাকে। তাহলে আগে আমরা কত কেজি কিনতাম, Y কেজি, এখন কিনছি 5/6 ইন্টু Y কেজি। তাহলে এখন আমাদের চিনি কেনার পরিমাণ কত কমলো না, সেটা অ্যাডজাস্ট করে আমরা পেলাম Y/6 কেজি। তাহলে চিনি ব্যবহারের পরিমাণ, অর্থাৎ আমরা যে কিনবো ওজনে তার পরিমাণ, ব্যবহারের পরিমাণ কতটা কমলো না, কমেছে কতটা, Y/6, সেটা গেল লবে। হরে কি না, আগে কত কিনতাম সেটা কত Y কেজি কিনতাম, আর তাকে 100 দিয়ে গুণ করলে আমরা পার্সেন্টেজ পেয়ে গেলাম, সেটা কাটাকুটি করে আমরা কত পেলাম 16.23%। তাহলে এখন আমাদের কি হবে, 16.23% ওজনে আমাদের কম কিনতে হবে খরচ অপরিবর্তিত রাখার জন্য। এটাই হচ্ছে উত্তর। বেশ, এর পরের অঙ্কে চলে যাই। আচ্ছা, এর পরের অঙ্কে গেলে আচ্ছা, এর পরের অঙ্কে বলা আছে যে জলের যে আয়তন, জল যখন জমে বরফ হয় তখন তার আয়তন 10% বেড়ে যায়, এটা আমরা জানি। এবারে তাহলে বলছে যে সেই যে বরফ যখন আবার গলে যাবে, গিয়ে জলে পরিণত হবে, তখন তার মানে আয়তন কতটা হ্রাস পাবে সেইটা আমাদের কাছ থেকে জানতে চাইছি। অঙ্কটা আরেকবার বলছি যে জলের আয়তন, আমরা যখন জানি যে জলের আয়তন যখন জল জমে বরফ হয় তখন 10% বেড়ে যায়। এবারে সেই 10% বেড়ে যাবার পরে সেই জলের আয়তন তো আবার কমে যায় যখন সেটা জলে পরিণত হয় বরফ থেকে। জলের আয়তন 10% বেড়ে গিয়ে তবে বরফ হয়, এবং বরফ থেকে আবার কমে যখন যাবে জলটা, গলে গিয়ে যখন জলে পরিণত হবে সে বরফটা, তখন তো সেটা জলে পরিণত হবে, তখন তার আয়তন আবার কমে যাবে। এবার বলছে সেই সময়ে জলের যে আয়তন পরিবর্তন বা আয়তন হ্রাস কতটা হবে সেটা বের করতে হবে। আচ্ছা, আমি জলের আয়তন ধরে নিয়েছি প্রথমে X লিটার। তাহলে জল যখন জমে বরফ হবে তার আয়তন কত পার্সেন্ট বাড়ে বলেছে, 10%। তাহলে কত পার্সেন্ট বাড়ে না, কত বাড়ে না X এর 10/100, এত অংশ বাড়ে, মানে এত লিটার বাড়ে। তাহলে কত, 10/100 ইন্টু X।
এত লিটার বাড়ে, তাহলে বেড়ে হয় কত না, তার সঙ্গে আবার এক্স যোগ করতে হবে, করলেই আমরা পেয়ে যাব 11/10 ইন্টু এক্স লিটার। তাহলে এক্স লিটার জল 10% আয়তনে বেড়ে যায়, গিয়ে বরফে পরিণত হয়, তার আয়তন হয় 11/10 ইন্টু এক্স লিটার। বেশ, এবারে ওই বরফ যখন পুনরায় জল হয়ে যায় তার আয়তন আবার এক্স লিটার হয়ে যাবে, কারণ এক্স লিটার জলই তো বরফে পরিণত হয়েছিল, হয়ে তার আয়তন বেড়ে গিয়েছিল। সে আবার যখন কমে যাবে তার আয়তন এক্স লিটারই হয়ে যাবে, এবং অবভিয়াস, এবং সেক্ষেত্রে আয়তন কমবে কত, তার x/10 লিটার, কারণ ওই পরিমাণ আয়তনই তার বেড়েছিল, আবার জল হয়ে গেলে ওই পরিমাণ আয়তনই তার কমে যাবে। তাহলে হ্রাস পাবে কত তার আয়তন, এইটা আমাকে বের করতে হবে। আচ্ছা, এখানে তাহলে আয়তন হ্রাস কতটা হয়েছে, x/10 লিটার। বেশ, আর কার উপরে আয়তনটা হ্রাস পাচ্ছে না, বরফের যে আয়তন তার উপরে। বরফের আয়তন কত, 11/10 ইন্টু এক্স। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে হ্রাস পাচ্ছে বরফের আয়তনের উপরে, সেই জন্য লবে আয়তন হ্রাস পাওয়াটা হচ্ছে x/10, এবং হরে কার উপর হ্রাস পাচ্ছে না, বরফের আয়তনের উপরে, অর্থাৎ 11/10 ইন্টু এক্স। তাকে 100 দিয়ে গুণ করলে আয়তন হ্রাসের যে পার্সেন্টেজ সেটা আমরা বের করতে পারবো। এখানে আমরা অ্যাডজাস্ট করলাম, কাটাকুটি করে নিলাম, নিয়ে অবশেষে পেলাম না বরফ যখন আবার গলে জলে পরিণত হয় তখন তার আয়তন কত পরিমাণ হ্রাস পায়, 9.1 এত পরিমাণ হ্রাস পায়। বেশ, আচ্ছা, এখানে আমরা এই চ্যাপ্টারের যে অর্থাৎ শতকরা ক্লাস 8-এর যে শতকরা চ্যাপ্টার, তার ফার্স্ট পার্ট সেটা আমরা এখানেই শেষ করছি, এই 13 নম্বর অঙ্কে। সেকেন্ড পার্টে আমরা এর পরের অঙ্কগুলো করার চেষ্টা করব, শেষ পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে, এবং সেই অঙ্কগুলো কিন্তু অবশ্যই কঠিন, সেই জন্য শেষের দিকে কিছু অল্প অঙ্ক রাখা হয়েছে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যে অঙ্কগুলো আমরা আলোচনা করবার চেষ্টা করলাম তার মধ্যে নিশ্চয়ই কিছু বলার সময় কিছু ভুল বা ভিডিওতে কিছু ত্রুটি রয়ে গেছে, তার জন্য আমরা অবশ্যই ক্ষমা প্রার্থী। তবে আশা করি এই ভিডিও থেকে যে কষে দেখি যে অঙ্কগুলো, সেগুলো করতে খুব একটা অসুবিধা হবে না, এবং যদি বোঝার কোনো সমস্যা হয় বা যদি কোনো ভুল থাকে তাহলে সমালোচনা করে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, এবং সমালোচনা যেন অবশ্যই গঠনমূলক হয়, কোনো ব্যাড ল্যাঙ্গুয়েজ যেন সেক্ষেত্রে ইউজ না করা হয়। সমালোচনা করবেন, অবশ্যই নিজেকে সংশোধন করার চেষ্টা করব। আর এই চ্যাপ্টারের যে সেকেন্ড পার্ট সেটা আবার ভিডিও এর পরে আনবো, 2-1 দিনের মধ্যেই আশা করছি। আর এছাড়াও যদি আপনাদের অন্য কোনো বিষয়ের মানে অঙ্কের ক্ষেত্রে যদি অন্য কোনো বিষয়ের বা অন্য কোনো ক্লাসের কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে হয়, সেটা কমেন্ট সেকশানে জানাবেন, তাহলে সেই বিষয়ে আলোচনা করবার চেষ্টা ভবিষ্যতে করব। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলটি যদি আপনাদের বা আরও ভালোভাবে বলা উচিত তোমাদের কোনো পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে আমি আরও নতুন নতুন শিক্ষামূলক ভিডিও আনার ক্ষেত্রে উৎসাহ পাই। আচ্ছা, এই কোভিড আবহে সবার নিরাপত্তা এবং সুস্থতার কামনা করে এই কোষে দেখির যে ফার্স্ট পার্ট সেটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাস্ক এবং স্যানিটাইজার ঠিকঠাকভাবে ইউজ করুন। অবশ্যই গোটা পৃথিবী খুব শীঘ্রই এই চাইনিজ ভাইরাস বা উহান ভাইরাস যেটা, তার থেকে মুক্ত হবে, এবং গোটা পৃথিবী এবং তার সঙ্গে আমার দেশ ভারতবর্ষ আবার উন্নতির পথে এগিয়ে চলবে, এই আশাই আমরা রাখি, এবং এটা খুব শীঘ্রই হতেই হবে। এটা এই আশা নিয়ে আমরা এগোবো, এবং সেটা যত তাড়াতাড়ি হবে ততই আমরা স্কুলে আবার যেতে পারবো, বন্ধুদের সঙ্গে আমরা কথাবার্তা বলবো একসঙ্গে বসে, সেটা তখনই সম্ভব হবে। যাই হোক, ধন্যবাদ, নমস্কার।